হাই, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত। গত পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ইতিহাস। আমি আমার প্রথম পর্বে বলেছিলাম আমার চোখে দেখা ওপার বাংলার কাহিনী তুলে ধরব আপনাদের সাথে। থাকবে 64টি জেলার কাহিনী, জীবনযাত্রা, দর্শনীয় স্থান, খাদ্যাভ্যাস ইত্যাদি। আজকের এই পর্বে আমি আলোচনা করব ঢাকার দর্শনীয় স্থান, অর্থাৎ ঢাকা গেলে আপনারা কি কি দেখবেন। তাই আজকের এই পর্বটা একটু বিস্তারিতভাবে আলোচনা করব, যেহেতু দর্শনীয় স্থানগুলো যেন কোনোটাই আপনারা মিস না করেন। আমার আগের পর্বগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছি আমি অরিত্র। দর্শনীয় স্থানগুলির মধ্যে যেটাকে দিয়ে আমি শুরু করব সেটা হলো জাতীয় জাদুঘর। ঢাকা শহরের প্রায় মধ্যস্থলে শাহবাগ মোড়ের কাছাকাছি প্রায় 8 একর জমির উপর এই জাতীয় জাদুঘরটি নির্মিত হয়েছে, যেটি 4 তলা বিশিষ্ট। 3 তলা জুড়ে রয়েছে প্রায় 2,38,000 বর্গফুট আয়তনের 43টি গ্যালারি, সংরক্ষণ গবেষণাগার সহ ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা, প্রাকৃতিক ইতিহাস বিভাগ, সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা, জাতিত্ব ও অলঙ্করণ শিল্পকলা প্রভৃতি বিভাগ রয়েছে এই জাদুঘরে। এই জাদুঘরের সংগ্রহে প্রায় 84,000-এরও বেশি সংখ্যক নিদর্শন রয়েছে, যেমন 25 লক্ষ বছরের পুরানো প্রস্তরখণ্ড, 11 শতাব্দীর পুরনো কোষ্ঠী পাথরে, 1945-এ জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে নিক্ষিপ্ত বোমার খণ্ডাংশ ইত্যাদি। এছাড়া রয়েছে এখানে কোষ্ঠী পাথরের নাগ দরজা। দর্শনার্থীদের জন্য জাদুঘর খোলা থাকে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অবধি, এবং অক্টোবর থেকে মার্চ মাসে খোলার টাইম হলো সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। কেবলমাত্র শুক্রবার বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘর বন্ধ থাকে। এরপরে যে জায়গাটার কথা আমি বলবো সেটা হলো চারুকলা ইনস্টিটিউট বা ঢাকা আর্ট কলেজ, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিত অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গা। জাতীয় জাদুঘরের সামান্য দক্ষিণ দিকে চারুকলা ইনস্টিটিউট বা ঢাকা আর্ট কলেজ। গাছপালার ঘেরা সমুদ্রের মধ্যে শিক্ষার্থীরা এখানে শিল্পচর্চা করেন। এই কলেজের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিন। আর্ট কলেজের গা ঘেঁষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া ঘৃণাস্তম্ভ, স্বামী বিবেকানন্দ, মধুদার ভাস্কর্য ইত্যাদি বহু ছোট বড় ভাস্কর্যে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এরপরে আসছে জাতীয় কবি সমাধি, অর্থাৎ বাংলাদেশের জাতীয় কবি অর্থাৎ কাজী নজরুল ইসলামের সমাধি। কেন্দ্রীয় মসজিদের পাশে আছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের সমাধি। রয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ঢাকার মিরপুরে রয়েছে শেরি বেঙ্গল আন্তর্জাতিক স্টেডিয়াম। তার পাশাপাশি আপনারা দেখে নিতে পারেন এখানে
কলা ভবন ও অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অংশ। এখানে রয়েছে কিছু স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য। জাতীয় কবির সমাধি ছাড়িয়ে কলা ভবন চত্বরে আছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী পুরুষের সম্মিলিত সাহসিকতার প্রতীক এবং অপরাজেয় বাংলা নামক এই ভাস্কর্যটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল্লাহ খালিদ। তার কাছেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে ডান দিকে ফুলার রোডে 25 ফুট উঁচু ও 7ই মার্চের ভাষণ দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃত সহ এক টুকরো সবুজ বিছানো জমির উপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন ফকির ইত্যাদি বহু নমস্য ও বরেণ্য মহাপুরুষের ছোট আকারে ভাস্কর্য রয়েছে। শিল্পী ভাস্কর শামীম সিকদার নির্মিত ভাস্কর্যটির নাম স্বাধীনতা সংগ্রাম। এরপরে যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে সালিমুল্লাহ মুসলিম হল ও বরকত স্মৃতি জাদুঘর। এই ভাস্কর্যের পাশেই মুসলিম স্থাপত্য রীতিতে তৈরি বিশাল আয়তনে দোতলা সালিমুল্লাহ মুসলিম হল। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানো ও সবচাইতে ভালো ছাত্রাবাস। ভাষা শহীদ বরকত স্মৃতি জাদুঘরটিও এই হলের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে। ঢাকা ইতিহাসের শহর। এদিক ওদিক জুড়ে রয়েছে শুধুমাত্র ইতিহাস, রয়েছে স্থাপত্য, ভাস্কর্য, আরো অনেক কিছু। তাই এবারে যার সম্পর্কে বলবো তার নাম হচ্ছে, বা সেই দর্শনীয় স্থানের নাম হচ্ছে ভাস্কর্য রাজু স্মারক। বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে 1971 সালের পাকিস্তানি হামলাদের অত্যাচারের বেশ কিছু ছবি ফুটে উঠেছে স্বাধীনতা নামের ভাস্কর্যে। এখানে 1992 সালে 13ই মার্চ গঠিত গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিলে অংশগ্রহণকারী নেতা মঙ্গল হোসেন রাজু সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন। এই সমস্ত সন্ত্রাস বিরোধী শহীদদের স্মরণে তৈরি রাজু স্মারক ভাস্কর্যটি রয়েছে এই অঞ্চলে। এরপরে আসছি বাংলা একাডেমি ও শহীদ ভাস্কর্য মোদের গরব। 1906 সালে বর্ধমানের মহারাজা বিজয়চন্দ্র মেহতা প্রতিষ্ঠিত বর্ধমান হাউস বর্তমানে বাংলা একাডেমি নামে পরিচিত। এর চত্বরে রয়েছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত মোদের গরব নামের ভাস্কর্য। কেন্দ্রীয় শহীদ মিনার। ঢাকা মেডিকেল কলেজের পাশে শহীদদের স্মরণে নির্মিত হয়েছে ভাষা আন্দোলনের দুদিন পর, অর্থাৎ 1952 সালের 23শে ফেব্রুয়ারি এই শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন। 1963 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে বহু মানুষ এই ভাষা দিবসে ভাষা শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানাতে এখানে আসেন। 1971 স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত এই মিনারের পাদদেশেই ঘটেছিল। এরপরে যে জায়গাটার নাম আপনাদেরকে বলবো সেই জায়গাটার নাম হচ্ছে ঢাকা গেট। শহীদ মিনার থেকে পূর্ব দিকে একটু এগোলেই ঢাকা গেট। মগদস্যুদের হাত থেকে ঢাকাকে রক্ষা করার জন্য মীর জুমলা এই গেটটি বানিয়েছিলেন। সেই সময় এর নাম ছিল মীর জুমলা গেট, পরবর্তীকালে রমনা গেট ও বর্তমানে ঢাকা গেট নামে এটি পরিচিতি লাভ করেছে। এই গেটের পাশেই রয়েছে কার্জন হলের সামনে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের স্মারক ভাস্কর্য, যে জায়গাটাকে চেনা যায়
দোয়েল চত্বর নামে। দোয়েল চত্বরের উত্তরে যে বিশাল সমাধিসৌধ রয়েছে সেই জায়গাটার নাম পরিচিত তিন নেতার মাজার নামে। সেখানে বাংলাদেশের তিন রাজনৈতিক নেতা শেরি বাংলা, একে ফজলুল হক, হোসেন সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমুদ্দিনের কবরের উপর গড়ে উঠেছে ইসলামী স্থাপত্য রীতিতে তিন বিশাল সমাধিসৌধ, যা তিন নেতার মাজার নামে পরিচিত। এরপরে জায়গাটির নাম হলো হাজি খাজা শাহবাজ মসজিদ ও মাজার। তিন নেতার মাজারের পাশেই আছে মোগল আমলের তিন গম্বুজ বিশিষ্ট হাজি খাজা শাহবাজ মসজিদ এবং এর উত্তর পূর্বে রয়েছে হাজি খাজা শাহবাজের মাজার। এর পাশে ঠিক কলা ভবনের পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে উঠেছে শিখ সম্প্রদায়ের প্রধান উপাসনালয় গুরুদ্বারা নানকশাহী হল। লোকমুখে প্রচারিত 1504 সালে গুরু নানক স্বয়ং এখানে এসেছিলেন। এর আকৃতি অনেকটা এক গম্বুজ মসজিদের মতো। প্রতি শুক্রবার এখানে সাপ্তাহিক প্রার্থনা হয়। শিখ সহ সর্বধর্ম সম্প্রদায়ের মানুষ এসে এই উপাসনায় যোগ দিতে পারেন। এরপরে যে জায়গাটির নাম আপনাদের কাছে তুলে ধরব সেই জায়গাটির নাম হলো কার্জন হল। শহীদ মিনারের পূর্ব দিকে অনুপম স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে রয়েছে এই কার্জন হল। এটি একটি ঐতিহাসিক ভবন। 1904 সালের 14 ফেব্রুয়ারি পরাধীন ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর লর্ড কার্জনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এই অঞ্চলে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এই হলটি বিজ্ঞান বিভাগের জন্য ব্যবহৃত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান ক্লাস হয় এই অঞ্চলে। ভাষা আন্দোলনে উর্দু ভাষাকে প্রধান ভাষা হিসেবে গ্রহণ করার প্রতিবাদ সর্বপ্রথম এখানেই জানানো হয়। ঢাকা ইতিহাসের শহর। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে এক দর্শনীয় স্থান, যেখানে গেলে আবারও একটা কথা মনে পড়ে, পাথর যেন ইতিহাসের কথা বলে। কার্জন হলের পেছনের দিকে মুনাওয়ার খানের পিতার নামে মুসা খান মসজিদটি নির্মিত করেন। এটি একটি প্রাচীন স্থাপন। দ্বিতলে মসজিদের ওপরে তিনটি গম্বুজের মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড়। এই মসজিদের সামনে সকলের অলক্ষ্যে অযত্নে পড়ে আছে জ্ঞান তাপস শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহর কবর। তার পাশেই রয়েছে পুরনো ও বর্তমান হাইকোর্ট। কার্জন হলের উত্তর দিকে ইউরোপীয় ও মোগল স্থাপত্য রীতি মিলিয়ে সাদা গম্বুজ বিশিষ্ট ভবনটি ব্রিটিশ গভর্নরের বাসভবন হিসেবে তৈরি করা হয়েছিল। পুরনো হাইকোর্টের পূর্ব দিকে রয়েছে হাইকোর্ট মাজার। একেবারে পূর্বে বড় গম্বুজ বিশিষ্ট বিশাল ভবনটি হলো বর্তমানের হাইকোর্ট। এরপরে যে জায়গাটির নাম বলবো নিমতলী প্রাসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের কাছে কালের প্রবাহে ধ্বংস হয়ে গেলেও 1766 সালে নির্মিত নিমতলী প্রাসাদের ফটকটি আজও দেখতে পাওয়া যাবে। তৎকালীন নায়েব মজিম জসরত খান বাসস্থান হিসেবে নিমতলী প্রাসাদটি নির্মাণ করেছিলেন। ঢাকা বাংলাদেশের রাজধানী শহর। অলিতে গলিতে রয়েছে ইতিহাস। প্রত্যেকটি অঞ্চল জুড়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। তাই এই পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরব সেই সমস্ত দর্শনীয় স্থান যেগুলো ঢাকার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে। আপনারা শুনছেন সফরনামা, ইয়োর ট্রাভেল গাইড।
বাংলাদেশ সিরিজ সিজন 1, সাথে রয়েছি আমি অরিত্র। ঢাকার এই দর্শনীয় স্থান বর্ণনা করতে গিয়ে আমার এই পর্ব আশা করি যথেষ্ট বড় হয়ে যাবে, কিন্তু ধৈর্য রেখে আপনারা শুনবেন। অনেক অজানা ইতিহাস, অনেক অজানা দর্শনীয় স্থান আপনারা জানতে পারবেন, যা আমি এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব। এবার যে দর্শনীয় স্থান আপনাদেরকে বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত পরিচিত একটি দর্শনীয় স্থান। নাম রমনা রেস কোর্স বা সোহরাওয়ার্দী উদ্যান, স্বাধীনতা টাওয়ার। ঢাকা শহরের কেন্দ্রস্থলে মোগল আমলে 1836 সালে গড়ে ওঠা এই অঞ্চলটি ঘোড়া দৌড়ের মাঠ হিসেবে রমনা রেসকোর্স নামে পরিচিত ছিল। পাকিস্তানি আমলে 1949 সালে ঘোড়া দৌড় বন্ধ করা হয়। 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে ছাড়া পেলে এই রমনা রেসকোর্সে তাকে বঙ্গবন্ধু উপাধিতে সম্মান জানানো হয়। 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যগণ এইখানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিলেন। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে গড়ে উঠেছে স্বাধীনতা টাওয়ার। বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামানুসারে রমনা রেসকোর্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। এই স্থান থেকে বঙ্গবন্ধু তথা জাতির পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালের 7ই মার্চ স্বাধীনতা যুদ্ধের সংগ্রামের জন্য বাঙালি জাতির নিকট আহ্বান জানান। সোহরাওয়ার্দী উদ্যান এর ঠিক উত্তর পূর্ব দিকে যে বিশাল জায়গা জুড়ে সবুজের সমারোহ মোগল আমলে, তারই নাম ছিল রমনা উদ্যান। কোম্পানির আমলে এই উদ্যান জঙ্গলে পরিণত হলেও এই সবুজ বনানী ঘেরা রমনা পার্ক আজও যেন ঢাকায় ফুসফুসের মতো ঢাকার মানুষদের কঠোর বাস্তব ও জীবনের দুদণ্ডের প্রশান্তি দিয়ে যায় এই রমনা পার্ক। এরপরে আসছি যে জায়গাটির নাম আপনাদেরকে বলবো, মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশের নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় মসজিদের একটু পশ্চিম দিকে সেগুন বাগিচায় এক সাবেকি ভবন ভাড়া করে সেখানে অস্থায়ীভাবে খোলা হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে 6টি গ্যালারিতে ব্রিটিশ শাসন ও তার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম, পাকিস্তানি শাসকের অত্যাচার, গণহত্যা ও শরণার্থীদের দুর্দশা ইত্যাদি চিত্র তুলে ধরা হয়েছে এই জাদুঘরের অংশে। এই জাদুঘর পরিদর্শনের জন্য শীতকালীন সময়সূচি হচ্ছে 10টা থেকে বিকেল 5টা, আর গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। তবে রবিবার বন্ধ থাকে এই জাদুঘর। এরপরে যে জায়গাটির নাম বলবো সে জায়গাটার নাম হলো ঢাকা ক্লাব। 1905 সালে বঙ্গভঙ্গের পর ব্রিটিশ ও ইউরোপীয়দের বিনোদনের জন্য তৈরি হয় ঢাকা ক্লাব। 1941 সালে রমনা রেসকোর্স এলাকায় 173 একর জমি ঢাকা ক্লাবকে ইজারা দিলেও ক্লাবটির নিয়ন্ত্রণে আছে মাত্র 5 একর জায়গা। বাকি জায়গায় স্থাপিত হয়েছে বারমেড হাসপাতাল, ঢাকা পেরটির হোটেল, বেতার ভবন, রমনা পার্ক ইত্যাদি। 1971 সালের পাকিস্তানি সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের সময় এই ক্লাবেরই কাঠের তৈরি একটি টেবিল ও 2টি চেয়ার ব্যবহার করা হয়েছিল, যেগুলি এখন জাতীয় জাদুঘরে স্থান পেয়েছে। এরপরে যে জায়গাটার নাম আমি আপনাদেরকে বলবো, জায়গাটার নাম হচ্ছে বায়তুল মোকাররম মসজিদ। ব্যস্ত নগরী ঢাকার কেন্দ্রস্থলে মতিঝিলের ঠিক পশ্চিমে 1960 সালে স্থাপিত হয় বাংলাদেশের বৃহত্তম তথা কেন্দ্রীয় মসজিদ, যা বায়তুল মোকাররম মসজিদ নামে পরিচিত। এই বায়তুল মোকাররম মসজিদের বর্ণময় ও অলঙ্কৃত এই মসজিদের প্রার্থনা কক্ষটির আয়তন প্রায়
2436 বর্গ কিলোমিটার। 3 দিকে বারান্দা বিশিষ্ট মসজিদের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন দোকান, অফিস, পাঠাগার, গাড়ি রাখার জায়গা ইত্যাদি। সারিবদ্ধ ফোয়ারায় সজ্জিত বাগানটিকে অতি যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়। উঁচু ভিতের ওপরে মক্কার কাবা শরীফের শৈলীতে তৈরি ত্রিতল আধুনিক এই মসজিদটি বাংলাদেশের অন্যান্য মসজিদের থেকে স্বতন্ত্র। এরপরে যে জায়গাটির নাম আপনাদেরকে বলবো সেই জায়গাটার নাম হচ্ছে বলধা উদ্যান। একদা অভিহিত এলাকা বলে সুপরিচিত ঢাকার ওয়ারি এলাকায় এক উদ্ভিদ উদ্যান বা বলধা উদ্যান তৈরি করা হয়। দেশ বিদেশ থেকে নানা রকম ফুল গাছ ও উদ্ভিদ সংগ্রহ করে এই উদ্যান নির্মিত করা হয়েছিল। 1909 সালে বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী এই বাগান তৈরি করেন। আজ এই বাগানে প্রায় 800 প্রজাতির উদ্ভিদ রয়েছে। নরেন্দ্র নারায়ণ এখানে 2টি উদ্যান নির্মাণ করেন। প্রথম উদ্যান সাইকি অর্থাৎ আত্মা, এই অংশের আকর্ষণ হলো পদ্ম, লিলি এবং বিভিন্ন জাতীয় অর্কিড। দ্বিতীয় উদ্যান সিবিলি অর্থাৎ প্রকৃতির দেবী, এখানে সূর্যগড়ি, শঙ্খনদী আজও বড় আকর্ষণীয় জিনিস। এই উদ্ভিদ জাদুঘরের সঙ্গে তিনি পারিবারিক জাদুঘরও নির্মাণ করেছিলেন। 1962 সালে সরকারি বন বিভাগ এই উদ্যানের দায়িত্ব নেয়। সেকালে দেশ বিদেশ থেকে জমিদাররা এই বাগান দেখতে আসতেন। কবিগুরু রবীন্দ্রনাথও এই বাগান পরিদর্শন করে বহু বিদেশি ফুলের নামকরণ করেছিলেন। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য সিবিলি অংশ প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত ও দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপরে রয়েছে রোজ গার্ডেন। এই উদ্যানের কাছাকাছি গোলাপ বাগে 19 শতকের জমিদার ঋষিকেশের শান বাঁধানো পুকুর ও তার সামনের বিশাল জমিদার বাড়িটি আজও শোভা পাচ্ছে, যার নাম রোজ গার্ডেন। এরপরে যে জায়গাটির নাম বলবো সেই জায়গাটির নাম হলো কমলাপুর রেলওয়ে স্টেশন। ঢাকার মতিঝিল স্টেশনের অবস্থিত কমলাপুর রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের সবচেয়ে বড় ও কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। ইংরেজ স্থপতি রবার্ট উই এর অঙ্কিত নকশা অনুযায়ী এই স্টেশনটি 60-এর দশকে নির্মিত হয়। প্রথমে বলেছিলাম শিখদের গুরুদুয়ারার কথা। এবার যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে ধর্মরাজিক বৌদ্ধ বিহার। কমলাপুর রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে ধর্মরাজিক বৌদ্ধ বিহার ঢাকার প্রথম বৌদ্ধ বিহার হিসেবে পরিচিত। 1960 সালে তৈরি হয় এই বিহারে। 3 ফুট উঁচু সোনার বন্ডের বুদ্ধমূর্তি রয়েছে। 10 ফুট উঁচু কালো রঙের ব্রোঞ্জেরও বুদ্ধমূর্তি এখানে রয়েছে। বুদ্ধ পূর্ণিমার দিন প্রতি বছর এখানে উৎসব হয়। এরপরের জায়গার নাম হচ্ছে ঢাকা রামকৃষ্ণ মিশন। শ্রী রামকৃষ্ণের আদর্শ প্রচারের উদ্দেশ্যে রোজ গার্ডেনের দক্ষিণে রামকৃষ্ণ মিশন সড়কে 1899 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। 1916 সালে এটি পশ্চিমবঙ্গের বেলুর মঠের স্বীকৃতি লাভ করে। ঢাকাকে বলা হয় নদীর শহর। ঢাকা শহরের দক্ষিণে ঠিক রয়েছে বুড়িগঙ্গা নদী। তার উত্তর তীরে আদি ও অকৃত্রিম অঞ্চলটি হল পুরানো ঢাকা। পূর্ব পশ্চিমে সূত্রাপুর মিল ব্যারাক থেকে হাজারীবাগ ট্যানারি মোড় পর্যন্ত, আর দক্ষিণে এই শহরের ঢাকা সদরঘাট থেকে নবাবপুর পর্যন্ত বিস্তৃত। বুড়িগঙ্গা নদী যেন ঢাকার প্রাণ। এই নদীর উত্তরে সদরঘাট ওয়াটার টার্মিনাল, এখানে ঘন্টা হিসেবে নৌকা ভাড়া পাওয়া যায়। এছাড়া স্টিমার, লঞ্চ, ওয়াটার বাস ইত্যাদি বহু প্রকারের জলযানে চেপে জলভ্রমণের আনন্দ মেলে। এমনকি বরিশাল, খুলনা ইত্যাদি অঞ্চলেও যাত্রী নিয়ে লঞ্চগুলি বুড়িগঙ্গার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়। দুর্গাপুজোর সময় বুড়িগঙ্গার ঘাটে বোট রেসও হয়ে থাকে। ঢাকা শহরের নামকরণের ইতিহাস যার সাথে জড়িত, এই হলো সেই ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির পুরানো ঢাকার প্রাচীন স্থাপত্যগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। মন্দিরটির সম্পর্কে লোকমুখে অনেক বর্ণনা শোনা যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিংবদন্তি এই যে সেন রাজা বিজয় সেনের পুত্র রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী জঙ্গল থেকে এক বিগ্রহ খুঁজে পান এবং সেখানেই তিনি মন্দির তৈরি করেন। বিগ্রহটি প্রতিষ্ঠা করেন
ঢাকা নদী তীরবর্তী অঞ্চলে স্থাপিত বলে মন্দিরের নাম দেন ঢাকেশ্বরী মন্দির। মন্দির প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে রয়েছে বৌদ্ধ মন্দিরের মতো 4টি শিব মন্দির। এই 4টি শিব মন্দিরের সম্পর্কে আবার একটি প্রবাদও রয়েছে যে সেনাপতি মানসিংহ এগুলির প্রতিষ্ঠাতা। বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরের মহাসমারোহে দুর্গাপূজা হয়। ঢাকেশ্বরী মন্দিরের সংস্কার করা হয় 18 শতকে। বিংশ শতকে এই মন্দির সংস্কার করেন ভাওয়ালের রাজা। জনশ্রুতি ঢাকেশ্বরী মন্দিরটি একটি স্বর্ণের দুর্গা মূর্তি ছিল। 1975 সালে 25শে নভেম্বর এই মূর্তিটি হারিয়ে যায়। আজও কিন্তু এই মূর্তিটি পাওয়া যায়নি। 1882 সালে 100 বছর পর অর্থাৎ 1982 সালে আবার ঢাকেশ্বরী মন্দিরের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। 1985 সালে বাংলাদেশ সরকার মন্দিরটির সংস্কার সাধন করেছিল। এরপরে যে জায়গাটির নাম বলবো সেই জায়গাটির নাম হচ্ছে হোসেনি দালান। মোগল আমলে ঐতিহ্যের নিদর্শন রয়েছে এই হোসেনি দালানে। প্রায় 300 বছরের আগে শাহজাহানের আমলে শিয়া সম্প্রদায়ের নবাব নসরাত জং তৈরি করেছিলেন এই হোসেনি দালান। 1823 সালে তার মৃত্যুর পর এখানে তাকে সমাহিত করা হয়। ইরানের স্থপতিবিদ ও শিল্পীরা এই সংস্কার কর্মে নিযুক্ত হয়ে ইরানি স্থাপত্যকর্মের এক অতুলনীয় চিত্রকলা ফুটে উঠেছে হোসেনি দালানে। এর পরের জায়গার নাম লালবাগের কেল্লা। ঢাকা বাংলাদেশের রাজধানী শহর এবং ইতিহাসের মোড়া এই ঢাকার অলিতে গলিতে রয়েছে অনেক ইতিহাসের নিদর্শন ও অনেক দর্শনীয় স্থান। আমি আমার এই পর্বে প্রত্যেকটি দর্শনীয় স্থানকেই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরব। এবার যে জায়গাটির নাম বলবো সেটি হলো ঢাকার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম, যা পরিচিত লালবাগের কেল্লা নামে। ঢাকার লালবাগে অবস্থিত লালবাগের কেল্লা বাংলাদেশের অন্যতম পর্যটন স্থল। মোগল সম্রাট ঔরঙ্গজেবের ছেলে শাহজাদা আজম 1678 সালে এই কেল্লা নির্মাণের কাজ শুরু করলেও অসমাপ্ত রেখেই তাকে দিল্লি ফিরে যেতে হয়। শায়েস্তা খাঁ 1684 সালে এই কেল্লা তৈরির কাজ শেষ করেন। উঁচু 4টি ফটক ও উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই দুর্গের ভেতরে আছে পরিবিবির মাজার, দরবার হল ও 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই দুর্গের সঙ্গে নারায়ণগঞ্জ সোনাকান্দা দুর্গের যোগাযোগ রাখার জন্য একটি গুপ্তপথও রয়েছে। দক্ষিণ ফটকটি ছিল প্রধান দ্বার। উত্তর ও দক্ষিণ ফটকে যাওয়ার মাঝপথে রয়েছে 4কোনা পুকুর। এই পশ্চিমে দুর্গের দরবার হল, তার নিচতলায় রয়েছে হাম্মানখানা। একদা সেখানে শায়েস্তা খাঁ বাস করতেন। সেটি এখন মোগল আমলের নানা নিদর্শন সামগ্রীপূর্ণ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শনার্থীদের জন্য গ্রীষ্মকালের সময়সূচি হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। শীতকালের সময়সূচি হলো সকাল 9টা থেকে বিকেল 5টা। দুপুরে আধ ঘন্টা বিরতি থাকে। শুক্রবার বেলা 12:30 থেকে দুপুর 2:30টা পর্যন্ত বিরতি থাকে। সোমবার অর্ধ দিবস হিসেবে বন্ধ থাকে। এছাড়া সরকারি ছুটির দিনও ও রবিবারেও এই লালবাগের কেল্লা বন্ধ থাকে। এবারে যে জায়গাটির নাম আপনাদেরকে বলবো সেই জায়গাটির নাম হলো মির্জা সাহিব মসজিদ বা তারা মসজিদ। 8ম শতাব্দীতে ঢাকার মহল্লা আলে আবু সাইরিদের জমিদার মির্জা গোলাম পীর একটি মসজিদ নির্মাণ করেন। সেকালে সেটি মির্জা সাহেবের মসজিদ নামে প্রসিদ্ধ ছিল। 1926 সালে সেখানকার ব্যবসায়ী আলীজান বেপারী মসজিদটির সংস্কার করেন ও জাপানের রঙিন চিনিটিকরি পদার্থ মসজিদের মোজাইকের কারুকার্য হিসেবে ব্যবহার করেন। বর্তমানে সেই অঞ্চলটির নাম হয় আরমানিটোলা আর মসজিদ, অর্থাৎ তারা মসজিদ। মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি 1985 সালে সরকারি সংস্কারের ফলে 3 গম্বুজের জায়গায় 5 গম্বুজ করে দেওয়া হয়। 70 ফুট দৈর্ঘ্য ও 26 ফুট প্রস্থ এই তারা মসজিদটি আজও মানুষের নজর কাড়ে।
এরপরের জায়গাটির নাম হলো শাহী মসজিদ বা বেগম বাজার মসজিদ। মুঘল আমলে তৈরি বহু মসজিদ পুরনো ঢাকায় আজও দেখতে পাওয়া যায়, যেমন চকবাজারে শাহী মসজিদ। 1701 থেকে 1704 সালে নির্মিত বেগম বাজারে অবস্থিত বেগম বাজার মসজিদ। এই মসজিদটি মোগল স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন। এই মসজিদটি করতলব খান মসজিদ নামে পরিচিত। ঢাকা বহু মুসলিম শাসকের সময়কালে অনেক মসজিদ এখানে নির্মাণ হয়েছে, তাই ঢাকাকে অনেকে মসজিদের শহর হিসেবে বলে থাকেন। এরপর যে জায়গাটির নাম বলবো সেটি হলো একটি মসজিদ, নাম খান মোহাম্মদ মৃধার মসজিদ। 1705 সালে নায়েব নামী ফারুক শিয়ারের শাসনকালে খান মোহাম্মদ মৃধা পুরান ঢাকার আতশখানে খান মোহাম্মদ মৃধার মসজিদটি নির্মাণ করেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রায় 17 ফুট উঁচু ভিত্তির উপর তৈরি। এই মসজিদটি দৈর্ঘ্যে 48 ও প্রস্থে 24 ফুট আয়তন বিশিষ্ট রয়েছে। এরপরেও রয়েছে আরেকটি মসজিদ, যার নাম বিনোদ বিবির মসজিদ। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনকালে মারহামাতের কন্যা মুসাম্মাদ বাকাত বিনাত বিবি প্রাচীন হায়াত ব্যাপারীর কুলের পাশে বিনোদ বিবির মসজিদটি নির্মাণ করেন। এটি পুরানো ও মধ্যযুগীয় মসজিদ হিসেবে পরিচিত। এর পাশেই রয়েছে শায়েস্তা খাঁর মসজিদ। ঠিক বুড়িগঙ্গার কোল ঘেঁষে মিডফোর্ড হাসপাতালের পেছনেই অবস্থিত তৎকালীন সুবেজদার শায়েস্তা খাঁ নির্মিত শায়েস্তা খাঁর মসজিদ। শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ নির্মিত 4টি মিনার ও 7টি গম্বুজ বিশিষ্ট আরেকটি 7 গম্বুজ মসজিদ মোগল আমলের একটি অন্যতম নিদর্শন, যা রয়েছে তার ঠিক পাশেই, যা আজ পরিচিত লালবাগ শাহী মসজিদ বা 7 গম্বুজ মসজিদ হিসেবে। নামে 7 গম্বুজ হলেও গম্বুজের সংখ্যা কিন্তু 3টি, বাকি 4টি কোণে রয়েছে ছোট্ট মিনার। কারুকার্য খচিত 3টি প্রবেশপথ রয়েছে। ফারুক শিয়ারের পৃষ্ঠপোষকতায় লালবাগ কেল্লায় সন্নিহিত লালবাগ শাহী মসজিদটি প্রতিষ্ঠিত হয়। আজ এটুকুই। আপনারা শুনছিলেন ঢাকার দর্শনীয় স্থান। আমার এই পর্বে আমি তুলে ধরেছি ঢাকার অনেক কয়েকটি দর্শনীয় স্থানের কথা এবং তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য ধন্যবাদ। এই এপিসোডটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং এই দর্শনীয় স্থানগুলির মধ্যে কোন দর্শনীয় স্থান আপনার মনে বিশেষ জায়গা করেছে বা দেখার ইচ্ছে রয়ে গেল সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে, আগামী রবিবার। আমি অরিত্র আপনাদের সাথে থাকব সফরনামা ইউর ট্রাভেল গাইড বাংলাদেশ সিরিজের নতুন এক পর্বে। থাকবে আরও দর্শনীয় স্থান, খাদ্যাভাস, জীবনযাত্রা, আরও অনেক কিছু। আমার পডকাস্টটিকে রেটিং, রিভিউ দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, ফলো করুন, পরিবার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী রবিবার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো পরিবার প্রিয়জনদের সাথে। দেখতে দেখতে আরও একটি রবিবার, আরও একটি ছুটির দিন। আর এই ছুটির দিন মানেই সফরনামা নতুন পর্ব। আমি অরিত্র সাহা, সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 7ম পর্বে সবাইকে স্বাগত। এই সিরিজের প্রতিটি পর্বে আমার চোখে দেখা ওপার বাংলার কাহিনী তুলে ধরবো আপনাদের সাথে। থাকবে 64টি জেলার কাহিনী, দর্শনীয় স্থান, খাদ্যাভাস ইত্যাদি। গত পর্বে আমি তুলে ধরেছিলাম
বাংলাদেশের রাজধানী শহর ঢাকার দর্শনীয় স্থানসমূহ। যারা এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন সফরনামার ষষ্ঠ পর্ব, ঢাকা ঘুরে দেখা অলিগলি দ্বিতীয় পর্ব। আমার প্রতিটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেক শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। অনেকেই তো ঘোরা হলো, আপনারাই বলুন, খালি পেটে কি ঘুরে বেড়ানো সম্ভব? পেট পুজোর তো প্রয়োজন, তাই না? ঠিকই ধরেছেন। আজকের পর্ব ঢাকার অলিতে গলিতে থাকা বিভিন্ন সুস্বাদু খাবারের ঠিকানা। এমন সমস্ত খাবার ঢাকা আসবেন আর খাবেন না, তা কি হয়? আপনারা শুনছেন সফরনামা, ইয়োর ট্রাভেল গাইড, সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছি আমি, অরিত্র। বাঙালি মানেই পেটুক। ফুচকা থেকে চাইনিজ, সর্ষে ইলিশ থেকে চিংড়ির মালাইকারি, লেবু জল থেকে লস্যি, গুজিয়া থেকে ফেরনি, সবই খাবার যেমন আমাদের এপার বাংলা অর্থাৎ কলকাতার অলিতে গলিতে পাওয়া যায়, তেমনি রসনা তৃপ্তিতে ওপার বাংলার বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই। রাজধানী শহর ঢাকাও।